ফিরে এলাম বিরতির পর। রাইটার্স বিল্ডিং এর সামনে সেনা বাহিনীর একটি ট্রাককে আটকে দিল কলকাতা পুলিশ। লালবাজারের অভিযোগ, গাড়িটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। ওই ট্রাকের পিছনে ছিল কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি। রাইটার্স বিল্ডিং এর সামনে সেনাবাহিনীর একটি ট্রাককে আটকে দিল কলকাতা পুলিশ। লালবাজারের অভিযোগ, গাড়িটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। ওই ট্রাকের পিছনেই ছিল কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি। ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগে ট্রাকটিকে আটকায় ট্রাফিক পুলিশ। পরে খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ট্রাকটিকে রাইটার্সের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। লালবাজারের তরফে জানানো হয়েছে, ট্রাকটি বিপজ্জনকভাবে ডান দিকে বাঁক নিয়েছিল, ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত। ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য গাড়িটিকে দাঁড় করানো হয়। এই নিয়ম ভঙ্গের জন্য কি পদক্ষেপ করা হবে তা খতিয়ে দেখা হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর। যদিও ওই ট্রাকে থাকা সেনাবাহিনীর এক কর্মী অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, আদৌ বেপরোয়া গতিতে গাড়িটি চালানো হচ্ছিল না। সিগন্যাল খোলা থাকায় ট্রাক ডান দিকে বাঁক নেয় বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ওই সেনা কর্মী এও জানিয়েছেন যে পিছনে কলকাতা সিপির গাড়ি ছিল তা জানতেন না তারা। ইতিমধ্যে ফোর্ট উইলিয়াম সেনার ইস্টার্ন কমান্ডের দপ্তরে ঘটনাটির কথা জানানো হয়েছে। অন্যদিকে সেনার এই ট্রাককে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, সোমবারই ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির মঞ্চ খুলে দিয়েছিল সেনা। মঞ্চ ভেঙে দেওয়ার খবর পেয়ে সোজা গান্ধী মূর্তির সামনে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙা মঞ্চ থেকে তিনি এই ঘটনার প্রতিবাদ করেন। তবে সরাসরি সেনাকে আক্রমণ করেননি মমতা, বরং সেনার কথা বলার সময় তার ভাষা এবং সুর ছিল অনেকটাই সংযত। তিনি বলেন, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কারণ আমরা সেনাকে নিয়ে গর্বিত। মমতার মতে, সেনার এই মঞ্চ খোলার নেপথ্যে রয়েছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় তা নিয়ে সন্দেহ জাগে। সোমবারের সেই ঘটনার পর মঙ্গলবারের ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। অযোগ্য শিক্ষকদের তালিকা অসম্পূর্ণ। এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন তাদের সংখ্যা আরও অনেক বেশি, অন্তত ৬,০০০, দাবি প্রাক্তন বিচারপতির। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অযোগ্য শিক্ষকদের তালিকা অসম্পূর্ণ। এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন তাদের সংখ্যা আরও অনেক বেশি, অন্তত সেটি ৬,০০০। প্রাক্তন বিচারপতির দাবি, এই তালিকার মাধ্যমে আসলে কিছুই প্রকাশ করা হয়নি। স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করেছে, ফলে তাদের অত্যন্ত কঠোর শাস্তির মুখোমুখি হওয়া প্রয়োজন। কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা শুনানি হয়েছিল তার এজলাসেই। এই মামলায় তার একের পর এক পর্যবেক্ষণ এবং মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছিল। সোমবার এই বিষয়ে তিনি অভিযোগ করেন, ৩ থেকে ৪ রকমের অযোগ্য ছিলেন। একদল পরীক্ষাতেই বসেননি, কিন্তু নাম চলে এসেছিল প্যানেলে। কিছু প্রার্থী শুধু রোল নম্বর লিখে সাদা খাতা জমা দিয়েছিলেন, তাদেরও অনেকের চাকরি হয়ে গিয়েছিল। আবার ওয়েমার শিট পরীক্ষায় জানা গিয়েছিল কিছু প্রার্থীর নম্বর অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আবার একটা অংশ আছে যাদের প্যানেলের মেয়াদে উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও নিয়োগপত্র দেওয়া হয়েছিল। এমনকি নিয়োগের জন্য এসএসসি যতগুলি নাম সুপারিশ করেছিল তার থেকে অনেক বেশি লোককে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে নিয়োগপত্র দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্রাক্তন বিচারপতির কথায়, এদের কারো নাম এসেছে বলে আমি এখনো পর্যন্ত শুনতে পাইনি। এরাই তো আসলে টাকা দিয়ে চাকরিটা কিনেছেন। এছাড়া যে নামগুলি প্রকাশ করা হয়েছে তাদের কে কোন সেক্টরে পড়ছেন সেটা এই তালিকায় দেখে বোঝা সম্ভব নয়। কে কোন স্কুলে চাকরি করতেন সেটাও বোঝা সম্ভব নয়। এখনো সময় আছে। এটা স্বচ্ছ করার জন্য স্কুল সার্ভিস কমিশনের উচিত সমস্ত দাগী প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা। হাই নিউজ নেটওয়ার্ক।
শীর্ষ আদালতের নির্দেশে দ্বিতীয়বার আবেদনপত্র জমা নেওয়ার জন্য নিয়োগ পরীক্ষার পোর্টাল খুলেছিল এসএসসি, কিন্তু সেখানে দেখা গেল অধিকাংশেরই অনীহা পরীক্ষায় বসার। গত 9 দিনে আবেদন পড়েছে মাত্র 30 থেকে 35 জনের। সুপ্রিম কোর্টের নির্দেশে দ্বিতীয়বার আবেদনপত্র জমা নেওয়ার জন্য নিয়োগ পরীক্ষার পোর্টাল খুলেছিল স্কুল সার্ভিস কমিশন। তবে গত 9 দিনে সেখানে আবেদন করেছেন মাত্র 30 থেকে 35 জন। সূত্রে খবর এমনটাই। গত শনিবার শীর্ষ আদালতের নির্দেশ মেনে দাগিদের তালিকা প্রকাশ করে এসএসসি। তবে নতুন নিয়মে পরীক্ষা যে যোগ্যদের দিতে হবে সেটাও স্পষ্ট। সেই অনুযায়ী নিয়োগ পরীক্ষার পোর্টাল খোলা হয়েছে। 24শে আগস্ট থেকে দ্বিতীয় দফায় পোর্টাল খোলে এসএসসি। আবেদন নেওয়া চলবে 2রা সেপ্টেম্বর পর্যন্ত। 2016 সালের এসএসসি পরীক্ষার নিয়ম ছিল স্নাতক পর্যায়ে অন্তত 45% নম্বর থাকলেই আবেদন করা যাবে। পরবর্তী সময় সেই নিয়ম বদলে ন্যূনতম 50% নম্বর বাধ্যতামূলক করা হয়। এর ফলে অনেকেই নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারেননি। শেষ পর্যন্ত তারা সুপ্রিম কোর্টে মামলা করলে আদালত নির্দেশ দিয়েছে পূর্বের নিয়মে তাদের পরীক্ষায় বসতে দিতে হবে। তারপরেই দ্বিতীয় দফায় পোর্টাল খোলে এসএসসি। কিন্তু বিগত 9 দিনে আবেদনকারীর সংখ্যা ভাবাচ্ছে সকলকে। তথ্য বলছে স্নাতকে 50% নিচে নম্বর থাকায় যারা আবেদন করতে পারেননি তাদের সংখ্যা প্রায় 400। কিন্তু দ্বিতীয় সুযোগ পাওয়ার পরেও কেন এত কম আবেদন জমা পড়ল তা বুঝতে পারছেন না এসএসসিও। আগামী 7 এবং 14 সেপ্টেম্বর লিখিত পরীক্ষা। এসএসসি সূত্রে খবর, এবার পরীক্ষায় অংশ নিতে চলেছেন প্রায় 5,83,000 প্রার্থী। যারা দ্বিতীয় দফায় আবেদন করেছেন তাদের অ্যাডমিট কার্ড আগামী 3রা সেপ্টেম্বর প্রকাশিত হবে। ইতিমধ্যেই এও জানা গিয়েছে এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন দাগিদের সিংহভাগই। তবে তালিকা মিলিয়ে তাদের অ্যাডমিট বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। এদিকে প্রথম দফায় আবেদনকারীদের অনেক অ্যাডমিট কার্ডে ভুল ধরা পড়েছে। কোথাও ছবি নেই, কোথাও সই অনুপস্থিত, আবার কোথাও নামের বানানে গন্ডগোল। ইতিমধ্যেই প্রায় 1,500 পরীক্ষার্থী ভুল সংশোধন করিয়েছেন। বাকি সমস্যাগুলিও দ্রুত ঠিক করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। 7 এবং 14 তারিখ যাতে পরীক্ষার্থীদের যাতায়াতে কোনো সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থাও রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। একই সঙ্গে রেল কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের তরফে নির্দেশ দেওয়া হবে। বন্যা এবং প্রবল বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যাতে জল না জমে সেই জন্য প্রত্যেকটি জেলা শাসকদের বিশেষ পদক্ষেপ নিতেও বলা হয়েছে। কোনো পরীক্ষা কেন্দ্র নিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয় তবে সেক্ষেত্রে সরাসরি এসএসসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশের আগে ফ্রিস্কিং বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া যখন প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে তখন সেখানে একজন সরকারি আধিকারিক উপস্থিত থাকবেন। সেই সরকারি আধিকারিককেই পরীক্ষা সংক্রান্ত সমস্ত দায়িত্ব নিতে হবে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব, জেলা শাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন এবং সমস্ত নির্দেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী বছর অর্থাৎ 2026 সালের উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে চলতি সেপ্টেম্বরে। বিজ্ঞপ্তি প্রকাশ করে দিনক্ষণ জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 8 সেপ্টেম্বর থেকে শুরু পরীক্ষা, চলবে 22 তারিখ পর্যন্ত। আগামী বছর অর্থাৎ 2026 সালের উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে চলতি সেপ্টেম্বরে। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিনক্ষণ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 8 সেপ্টেম্বর থেকে শুরু হবে পরীক্ষার তৃতীয় সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পার্ট 1 এর পরীক্ষা, চলবে 22 তারিখ পর্যন্ত। সংসদের তরফে জানানো হয়েছে পরীক্ষা শুরু হবে সকাল 10টায়, চলবে 11টা 15 পর্যন্ত। তবে মিউজিক, ভিজুয়াল আর্ট এবং ভোকেশনাল বিষয়ের পরীক্ষা শুরু হবে 10টায়, শেষ হবে 10টা বেজে 45 মিনিটে। জানা গিয়েছে এবার পরীক্ষা দেবে মোট 6,60,000 পড়ুয়া। তাদের মধ্যে ছাত্র 43.97%, ছাত্রী 56.03%। তবে এবার ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। টোকাটুকি রুখতে এবারও কড়া সংসদ। পরীক্ষা কক্ষে 20:1 অনুপাতে থাকবেন পরীক্ষক।
প্রতিটি সেন্টারের মূল গেট ও ভেনিউ সুপারভাইজারের কক্ষে থাকবে সিসিটিভি। ক্যালকুলেটর, মোবাইল সহ কোনো বৈদ্যুতিন গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। প্রসঙ্গত 2025 সালে শেষবারের মতো হয়েছে বার্ষিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 2024-25 শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে সেমিস্টার। মোট 4টি পরীক্ষা হবে। 2024 সালে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা এই ব্যবস্থায় পরীক্ষা দিচ্ছে এই বছর। 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক পাশ করবে 8ই সেপ্টেম্বর থেকে শুরু হবে তাদের তৃতীয় সেমিস্টার, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পার্ট 1 এর পরীক্ষা। পার্ট 2 এর পরীক্ষা হবে আগামী মার্চে। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারের নারীর ক্ষমতায়নের নতুন দিশা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করলেন বিহার রাজ্য জীবিকা নিধি সহকারী সংঘ লিমিটেডের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করলেন জীবিকা সহকারী সংঘ। তিনি অভিনন্দন জানান বিহারের মা বোনেদের এবং এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও বিহারের এনডিএ সরকারকে। মোদী বলেন, ভারতের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে নারীর ক্ষমতায়ন। তাই দেশের মা, বোন ও কন্যাদের জীবনের সব ধরনের অসুবিধা দূর করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। জীবিকা সহকারী সংঘের মাধ্যমে মহিলারা আরও সহজে সঞ্চয় ও ঋণ সুবিধা পাবেন। বিশেষজ্ঞদের মতে এর ফলে শুধু মহিলারা নয়, প্রত্যন্ত এলাকায় গ্রামীণ অর্থনীতিও নতুন গতি পাবে। फोन से ही हो जाएगा। मैं बिहार की माताओं बहनों को जीविका सहकारी संघ की बहुत बहुत बधाई देता हूं और इस अद्भुत पहल के लिए श्रीमान नीतीश जी का, बिहार की एनडीए सरकार का, उनका भी बहुत बहुत अभिनंदन करता हूं। साथियों, विकसित भारत का बहुत बड़ा आधार है भारत की सशक्त महिलाएं, और महिलाओं को सशक्त करने के लिए बहुत जरूरी है कि उनकी जिंदगी से हर प्रकार की मुश्किलें कम हो। इसलिए हम माताओं, बहनों, बेटियों की जिंदगी को आसान बनाने के लिए अनेक विध काम कर रहे हैं। নারীর ক্ষমতাকে উন্নয়নের চাবিকাঠি বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জীবিকা সহকারী সংঘের এই নতুন উদ্যোগ কি সত্যি গ্রামীণ মহিলাদের আর্থিক স্বাধীনতার বড় হাতিয়ার হবে, সেটাই এখন দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। আজকে আবহাওয়ার খবরের দিকে। সোমবার রাত থেকে প্রবল বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। মঙ্গলবারও হতে পারে বৃষ্টি, জানাচ্ছে হাওয়া অফিস। সোমবার রাত থেকেই ঝমঝমে বৃষ্টি, সঙ্গে প্রবল বজ্রপাত। রাতভর ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শহর থেকে শহরতলি, কোথাও কোনো রেহাই নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার চেষ্টা করছে। এর প্রভাবেই মঙ্গলবার একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার পার্শ্ববর্তী অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুরে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে পরিস্থিতি বেশ জটিল হতে পারে, তাই বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সোমবার রাতে আকাশে তৈরি হয়েছিল শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট। এটি একটি বিশেষ ধরনের আবহাওয়া পরিস্থিতি, যা ভয়ঙ্কর কিউমুলোনিম্বাস মেঘ তৈরি করে এবং প্রবল বৃষ্টিপাতের কারণ হয়। এই স্কোয়াল ফ্রন্ট তৈরি হয় পূর্বালি ও পশ্চিমা হাওয়ার সংঘর্ষে। এর ফলে বজ্রপাত ও অতিবৃষ্টির সম্ভাবনা বেড়ে যায়। সোমবার রাতে হুগলির একাধিক জায়গায় সেই প্রভাব স্পষ্টভাবে দেখা গিয়েছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে বিকানের, কোটা, গোপালপুর হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক ধরে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি রয়েছে। বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে।
ফলে দক্ষিণবঙ্গ জুড়ে কোথাও মাঝারি কোথাও হালকা থেকে বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে টানা কয়েকদিনের প্রবল বর্ষণের দাপট এবার কিছুটা কমতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। গত কয়েকদিনের বৃষ্টিতে কালিম্পংয়ে ধস নেমে অবরুদ্ধ হয়ে পড়েছিল 10 নম্বর জাতীয় সড়ক। সিকিমের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে বর্তমানে নতুন করে কোনো আবহাওয়ার সতর্কতা জারি হয়নি উত্তরবঙ্গের অধিকাংশ জেলায়। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্ত। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।